আমি কোনো টিচার পাই নাই লাইফে যে আমি বেস গিটার শিখবো, বেস গিটার টিচার পাই নাই জীবনে। বেস গিটার এক ফ্রেন্ডের কাছ থেকে আচ্ছা এই তুই কি বাজাইতেছিস বা তুমি কি বাজাচ্ছ, আচ্ছা আমি এটা বাজাইতেছি, তুই কি বাজাইতেছিস, আমি এটা বাজাইতেছি, দুজনে এক্সচেঞ্জ করতেছি। মোস্ট লাইকলি অদ্ভুত সেই ছেলেটি আমি অ্যাকচুয়ালি। আমি একটু রেবেলিয়াস ছিলাম ফ্যামিলিতে সবসময়। আমার ছোট ভাই যখন গানটা লিখেছিল, লিরিকটা আমি পড়লাম, পরে আমি হতবাক হয়ে গেলাম যে অদ্ভুত সুন্দর একটা লিরিক। তারপরে ওই লিরিকটা আমি শেষ করলাম, ঘুরে ফিরে আমার কথা চিন্তা করে লেখা আর কি। সো অদ্ভুত সেই ছেলেটি গানটা এইভাবেই আসে। আমার মনে মনে গল্প লিখতে খুব ভালো লাগে, মনে মনে অনেক গল্প লিখি আমি, অনেক স্টোরি ড্রিভেন জিনিসপত্র লিখতে আমার খুব মজা লাগে। সো আমি অদ্ভুত সেই ছেলে নিয়ে অনেক কিছু চিন্তা করি। সো মাঝে মধ্যে ওইগুলো গানের মধ্যে দেই, একটু করে বাড়াই, একটু করে বাড়াই। একবার তাকে জাতিস্বর বানাই, একবার তাকে তার আগে কি হয়েছিল, অদ্ভুত সেই ছেলেটি হওয়ার আগে সে কেমন ছিল সেটা বানাই। আর একবার আরেকটা পার্ট আছে যেটা কিনা অদ্ভুত সেই ছেলেটিকে নিয়ে না, যারা অদ্ভুত সেই ছেলেটির ফ্যান ওদের নিয়ে আবার একটা গান আছে, অদ্ভুত সেই ছেলেগুলোর গল্প। সো এই জিনিসগুলো করতে আমার মজা লাগে, আমার সিকুয়েল বেস জিনিসপত্র করতে খুব মজা লাগে। এই কারণেই অদ্ভুত সেই ছেলেটি নিয়ে আমার 4টা গান আছে আর কি। আমাদের অর্থহীনের থার্ড অ্যালবাম, প্রথমটা ছিল ত্রিমাত্রিক, সেকেন্ডটা ছিল বিবর্তন, থার্ড অ্যালবামের নাম ছিল নতুন দিনের মিছিলে। নতুন দিনের মিছিলে তখন তো ক্যাসেটের যুগও ছিল, সিডির যুগও ছিল। ক্যাসেটের সাইড এতে ছিল 7টা গান, আর বিতে ছিল একটা গান। ওই একটা গান ছিল 28.5 মিনিট, 28 মিনিট কত সেকেন্ড। এবং আমাদের প্ল্যানটাই ছিল যে আমরা এরকম একটা কিছু করব যেটা বাংলাদেশের হিস্ট্রিতে কখনো হয় নাই, আমাদের হিস্ট্রি মেক করতে হবে। সো গানটা ওইভাবেই করেছিলাম, এবং গানটা নিয়ে আমরা পার্সোনালি খুব হ্যাপি ছিলাম যে একটা মৃত্যুদণ্ড প্রাপ্ত একটা আসামির লাস্ট 7 দিনের গল্প আর কি। সো 7 দিন থেকে শুরু হয়, 7 দিন, তারপর 6 দিন, তারপরে 5 দিন, তারপর 4 দিন, 3 দিন, 2 দিন, 1 দিন, মানে লাস্টের দিন, লাস্ট 7 দিন। তার একদিন তার মধ্যে রাগ, তার ভিতরে রাগ উঠতেছে, একদিন তার মধ্যে গিল্ট, একদিন তার হয়তো বা দুঃখ, সে প্রিয়জনকে ছেড়ে চলে যাচ্ছে, তার ফিলিংগুলো আর কি, সেগুলো নিয়ে গানটা করা আর কি। সে এক একটা পার্ট এক এক রকম, এক এক ধরনের ফিল দিয়ে আমরা করেছি আর কি, কিন্তু একটা থিমের মধ্যেই রেখেছি গানটা। এইভাবে গানটা করা হয়েছিল। গানটার নাম ছিল 7 দিন। চ্যালেঞ্জ আমাদের একটু কম পথে হয়েছিল, বাট যাই হোক, 90-তে স্টুডিও ভাড়া করতে হতো, নিজেদের স্টুডিও ছিল না, বাসার মধ্যে ঢুকেই রেকর্ডিং করে ফেলাইলাম, ইচ্ছে হলো, এরকম ব্যাপার ছিল না। স্টুডিও ভাড়া করতে হলে টাকা লাগতো, পকেটে টাকা থাকতো না, কজনেরই বা টাকা থাকতো। আগে টাকা জমাইতে হতো, স্টুডিও ভাড়া করতে গিয়ে দেখা যেত যে অমুক তারিখ আমরা ফ্রি আছি, কিন্তু অমুক তারিখ স্টুডিও ফ্রি নেই। স্টুডিও ফ্রি নেই, এখন আমরা ওই দিন ছাড়া রেকর্ডিং করবো কেমন, এছাড়া তো আমাদের টাইম নেই, টাইম মিলাইতে হইতো। তারপর স্টুডিও ভাড়া করলাম, ভাড়া করে দেখলাম যে স্টুডিও ভুল করে আরেকজনকে ওই দিন ভাড়া দিয়ে রাখছে। ওই দিন গেল, স্টুডিওতে রেকর্ডিং হইলো না, অথবা বসে আছি, ও বাইর হবে, তারপরে আমরা ঢুকবো। মানে অনেক ধরনের বাধা বিপত্তি, এগুলো পার হয়ে তারপরে আমাদের রেকর্ডিংয়ে ঢুকতে হতো। এবং তখন টাইম থাকতো 8 ঘন্টার একটা শিফট, এর মধ্যে আমাদের গান শেষ করতে হবে, এর মধ্যে আমাদের গান শেষ করতে হবে, নাহলে কী হবে, মানে ওই জিনিসটা মাথার মধ্যে সারাক্ষণ কাজ করতেছে। এবং তখন অ্যানালগের যুগ ছিল, ডিজিটালের যুগ তখন অ্যাকচুয়ালি ছিল না। এবং তখন কপি পেস্টের আমল ছিল না, যে আচ্ছা ঠিক আছে এই কপি মেরে দিলাম, এই জায়গায় পেস্ট মেরে দিলাম। তখন অটো টিউনের যুগ ছিল না, আচ্ছা এই জায়গাটা একটু ডিস্টেন্স আছে, অসুবিধা নেই, অটো টিউন দিয়ে মারি দিব, যে বইলা ফেলাইলো, যে কেউ এসে গান গায়ে চলে গেল। ওই দিন ছিল না, ওই দিন ভুল করলে ভুল, ড্রাম বাজাইতেছে, ড্রামের সাউন্ড ঠিক করতেই চলে যাচ্ছে দেখা গেলো 3 ঘন্টা। আল্লাহ, 3 ঘন্টা চলে গেছে, আর তোমার 5 ঘন্টা বাকি আছে, আমাদের তো 2টা গান করতে হবে। এই ধরনের জিনিসের মধ্যে আমাদের পড়তে হতো, খুবই সমস্যার মধ্যে পড়তাম। প্রথম স্টুডিওতে রেকর্ডিং করার পরে এরকম
এক্সপিরিয়েন্স হলো, আমি বললাম যে আর স্টুডিওতে আসবোই না। আমি ছোট একটা রেকর্ডার কিনলাম, 8 ট্র্যাক রেকর্ডার, রোল্যান্ডের হার্ড ডিস্ক রেকর্ডার। ওই রেকর্ডার দিয়ে আমরা বিবর্তন, সেকেন্ড অ্যালবাম বিবর্তন করলাম, স্টুডিওতে গেলাম না। তারপরে তখনও কম্পিউটার বেসড রেকর্ডিংয়ে যায়নি। তারপরে কয়েকদিন পরে কম্পিউটার বেস, কম্পিউটার কিনা, কম্পিউটারের মধ্যে সাউন্ড কার্ড দিয়ে, কম্পিউটারে যে সাউন্ড কার্ড লাগানো থাকে, নর্মাল সাউন্ড কার্ড দিত, ক্রিয়েটিভ সাউন্ড ব্লাস্টার নামে সাউন্ড কার্ড বেচত তখন একটা, 600 টাকার দাম। সাউন্ড কার্ড লাগায় ওইটা দিয়ে আমরা নতুন দিনের মিছিল অ্যালবামটা রেকর্ডিং করেছিলাম। অথচ ওই সাউন্ড শুনে কেউ বিশ্বাসই করবে না যে এটা একটা সাউন্ড কার্ড দিয়ে রেকর্ড করা। ড্রামস করেছিলাম স্টুডিওতে, আর বাকি সব জিনিস ওইটাতে। তারপরে স্টুডিও থেকে মিক্স মাস্টার করে বের হয়ে চলে আসছিলাম। মাসুদ ভাই নামে একজন সাউন্ড ইঞ্জিনিয়ার ছিল, ওনার কথা বলতেই হবে, উনি খুবই ভালো কাজ করেছিল ওই অ্যালবামটাতে, যে কারণে সাউন্ড অনেক ভালো হয়েছিল। আর্ট অফ নয়েসে কাজ করেছিলাম মোস্ট লাইকলি। সো এরপর থেকে আর স্টুডিওতে যাওয়া হয়ে ওঠেনি। বাসাতেই স্টুডিও করলাম, বাসাতেই প্র্যাকটিস প্যাড করলাম, বাসাতেই প্র্যাকটিস করি, বাসাতেই স্টুডিও করি। ইনফ্যাক্ট এই মুহূর্তে আমরা ওই জায়গাটাতেই বসে আছি যেখানে বসে আমরা রেকর্ডিং করি। পিছনে স্টুডিও ইকুইপমেন্ট রাখা, সামনে আমাদের ড্রাম সামস রাখা। এই রুমের মধ্যে বসে আমরা আমাদের ব্যান্ডের প্র্যাকটিস করি, এই রুমের মধ্যে বসে আমরা আমাদের রেকর্ডিং করি, এই রুমের মধ্যে বসে হয়তো বা গান লেখা হয়, গান রেকর্ডিং করা হয়। প্রচণ্ডভাবে মিস করি, প্রচণ্ডভাবে, ভয়ঙ্করভাবে মিস করি। মনে হয় যে ওইটা ছাড়া অ্যালবাম হয় না, এরকম লাগে। আগে একটা ব্যাপার ছিল, একটা অ্যালবাম বের হলে গিয়ে ফার্স্টই বুকলেটটা বাইর করে, গানটা ছেড়ে দিয়েই বুকলেট থাকতো একটা, বাইর করে পড়তাম, আচ্ছা কী হয়েছে, কাকে থ্যাঙ্কস দিছে, এই এই গানটা কে লিখছে, এই গানের লিরিক কী পড়তেছি আর গান শুনতেছি, কেমনে রেকর্ডিং করছে, কি মানে মজার মজার কথা ছিল, মজার মজার ইনফরমেশন থাকতো। এই জিনিসগুলো এখন হয় না, এই জিনিসগুলো চলে গেছে। সো এখন তো গান অ্যালবাম লঞ্চ হচ্ছে মানে কি, যাও স্পটিফাই যাও, অ্যাপেল মিউজিক যাও, এইখানে যাও ওইখানে যাও, গিয়ে গান শোনো, এইটা হচ্ছে লঞ্চিং। কোনো সিডি প্লেয়ারে, সিডিতেও আসে না, ক্যাসেটেও আসে না, কারো বাসায় সিডি প্লেয়ারই নেই, ক্যাসেট প্লেয়ারই নেই, আসবে কোথায়? সো এখন লঞ্চিংয়ের ব্যাপারটা সম্পূর্ণ অন্যরকম হয়ে গেছে, আগের মতন ওই মজাটাও নাই। সবাই একসাথে ভিড় করতেছে একটা জায়গায়, লঞ্চিং হচ্ছে, ওই মজাটাও নাই। সো যে কারণে আমরা ওই যে এখন ফিনিক্সের ডায়েরি এই মুহূর্তে রেকর্ডিং চলাকালীন সময়ে আমরা ফিনিক্সের ডায়েরি 2 এর রেকর্ডিং আমাদের জাস্ট শেষ হলো, আমাদের নতুন অ্যালবাম এখন মিক্সিং মাস্টারিং চলতেছে। আমরা একটা অ্যালবামটা লঞ্চিংয়ের আগে আমরা একটা লিসেনিং পার্টি করতেছি, ওখানে আমরা টিকিটের সাথে আমরা কিছু গুডিজ দিচ্ছি, কিছু জিনিসপত্র দিচ্ছি, ওই কিছু মার্চেন্ডাইজ, টি শার্ট, ক্যাপ, হাবিজাবি আমরা দিচ্ছি, ওই টিকিটের সাথেই ওটা ইনক্লুডেড থাকবে। ওইখানে আমরা সিডির কাভারটা থাকে না, সিডির কাভার বুকলেটটা দিয়ে দিচ্ছি, যে তোমার সিডি থাকুক না থাকুক তুমি ওই বুকলেটটা পাবা, ওইটা তোমরা ঘুরে ঘুরে দেখতে পারবা। তোমরা যারা মিস করো ওই জিনিসটা আমরা খুব মিস করি। তো ওখানে প্রত্যেকটা গানের লিরিক থাকবে, গান মানে কে রেকর্ড করেছে, রেকর্ডিস্টকে, স্টুডিও কি, ব্যান্ড মেম্বারদের ছবি, নাম, কে কী বাজায়, যেসব জিনিসপত্র থাকতো আর কি। সিডির অ্যালবামের কাভার থাকবে একটা, পিছনে ট্র্যাক লিস্ট থাকবে একটা, আমরা ওই জিনিসটা ঢুকিয়ে দিতেছি এটার মধ্যে, যে ওইটা জাস্ট কালেকশনে রাখার জন্য। সো ওইটাই আর কি। নিউ মার্কেটের চেয়ে এলিফ্যান্টে গিয়ে বসে থাকতাম আমরা বেশি। আমরা ওই রেইনবো নামে একটা রেকর্ডিংয়ের দোকান ছিল, রেইনবো রিদম, বিশেষ করে রেইনবোতে সবসময় বসে থাকতাম। ওখানে ওই যে ওই ক্যাসেট রেকর্ডিং করে দিত আর কি, নতুন অ্যালবাম আসলে, বাইরের বিদেশি অ্যালবাম আসলে এগুলো রেকর্ডিং করতাম। তারপরেই হচ্ছে কফি হাউসের গলিটা, কফি হাউসের নিচে গলিতে গীতাঞ্জলি নামে একটা দোকান ছিল, ওই গীতাঞ্জলিটাই পরে হচ্ছে গিয়ে জি সিরিজ হলো আর কি। সো ওইখানে তো সারা দিন রাত, মানে বিকালবেলা হইলে ওখানে চলে যেতাম, গিয়ে ওখানে আড্ডা দিতাম, ওখানে বসে থাকতাম, ওখানে সারাক্ষণ চা খাই দিচ্ছি, আড্ডা দিতেছি, মিউজিশিয়ানরা আসতেছে, ছোট ছোট জুনিয়র মিউজিশিয়ানরা আসতেছে, ওদের সাথে বসে গল্প করতেছি, অনেকে অ্যাডভাইস চাইতো কী করা যায়, কেমনে করা যায়, ওইটা করতাম। এবং ওই যে অ্যালবামের গানগুলো বাজতেছে, অ্যালবামের গানগুলো শুনতেছি, আমরা জোর করে চাচ্ছি এই গান ছাড়েন, এই হিন্দি গান বন্ধ করেন, এই ব্যান্ডের গান ছাড়েন, এইগুলো করেন, এইগুলো করেন, এইসব করতাম আর কি আমরা তখন। সো ওইটা একটা খুব
মজার একটা এক্সপিরিয়েন্স ছিল আর কি। 90s অ্যাকচুয়ালি ওয়াজ ফুল অফ ফান। 90s বলার মতন না আর কি। 90s বলতে পারবো না, এটা বইলা শেষ করার মতন। কনসার্ট তো টোটালি ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট, ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স। কনসার্ট করতে সবসময় ভালো লাগতো, কনসার্ট মানেই মজা। এবং তখন 90s-এ তো মানে এখন যেমন অনেক 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 ব্যান্ড আছে, 90s-এ কিন্তু আমাদের মানে হাজার হাজার ব্যান্ড ছিল না। অনেক ব্যান্ড ছিল কিন্তু অনেক হাজার হাজার ব্যান্ড ছিল না আর কি। এবং হাজার হাজার ব্যান্ড থাকলেও বা অনেক যতই ব্যান্ড ছিল, সব ব্যান্ড কিন্তু পার্সোনালি চিনতো, মানে পার্সোনালি সবাই সবাইকে চিনতো। আমরা আড্ডা দিতাম, বাম্বা ছিল, বাম্বার একটা মিটিং হয়তো, রেগুলার মিটিং হয়তো, ওই মিটিংয়ে আমরা বসতাম, গিয়ে আড্ডা দিতাম। ওখানে কোনো ইস্যুস থাকলে ওইগুলো নিয়ে আমরা কথা টথা বলতাম। সো সবার সাথে সবার একটা বন্ডিং ছিল আর কি। গ্যাঞ্জাম ছিল, গ্যাঞ্জাম তো থাকবেই, যে আচ্ছা না আমার ওটা ভালো লাগে না, আচ্ছা ঠিক আছে, আবার আমার ওর গান ভালো লাগে না। কিন্তু যখন ইউনিটির একটা ব্যাপার আসতো, একসাথে হওয়ার ব্যাপার আসতো, সব একেবারে সবার হাত ধরে একসাথে, না এটা করতে হবে, এটা করে ছাড়বো আর কি, আমরা দেখাই দেবো, এই ব্যাপারগুলো ছিল আর কি, এই মজাগুলো ছিল আর কি 90s-এ। 92 ডিসেম্বরের 4 তারিখ আমরা সুলতানা কামাল স্টেডিয়ামে একটা শো করেছিলাম, বাম্বার শো। অ্যামেজিং এক্সপিরিয়েন্স ছিল। সকাল 8টার সময় থেকে কনসার্ট শুরু হয়েছিল, 8:30টার সময় বোধে উঠে স্টেজে, গেট টেট ভাঙা মানুষজন ঢুকে যেতে চায়, এই টাইপের অবস্থা। মানে 8:30টার সময় কখনো কনসার্ট হয়, অথচ পুরা স্টেডিয়াম ভরা 8:30টার সময়, মানে ভরতে পারতেছে না, মানে লাইনে দাঁড়ায় আছে, ভাই গান শুরু হয়ে গেছে, গেট খুললেন, এই টাইপের অবস্থা। সো এত মজার এক্সপিরিয়েন্স ছিল তখন, মানে আমরা যখন কনসার্টগুলো করতাম, একসাথে কনসার্টগুলো করতাম, মজাও হইতো, গ্যাঞ্জামও হইতো, সব কিছু হইতো, এবং এভরিথিং এনজয় করতাম। এখন কনসার্ট করতে আসি, আইসা এক জায়গায় বসি, এই একজন এখানে গল্প করতেছে, একজন এখানে গল্প করতেছে, আইসা যে হাই হ্যালো, এই এই জিনিসগুলো একটু মিস করি। ওই সময়টার ব্যাপারটা যেটা ছিল যে তখন তো এই টাইপের গানগুলো নতুন, মানে ব্যান্ডের গানগুলো নতুন। সো আমরাও চান্স পেয়েছি যে অ্যাকচুয়ালি আমরা কি টাইপের গান করতে চাই। বিকজ আমি চিন্তা করলাম আমি রেগে সং করব বাংলায়, কেউ চিন্তা করলো আমি ল্যাটিন টাইপের মিউজিক বাংলায় করব, কেউ চিন্তা করলো আমি হার্ড রক টাইপের জিনিসপত্র করব। সো যে কারণে নিজেদের আইডেন্টিটিটা বানানো খুব ইজি হয়েছে। আর 2 নম্বর জিনিস হচ্ছে যে লিরিক, সুর, এটা আমার ওপিনিয়ন, সেটা হচ্ছে যে অনেক কষ্ট করতেছে ভাই, অনেক কষ্ট করতেছে। আজকে একটা সুইচ চাপ দিলে গান রেডি হয়ে বাইরে চলে আসতেছে, এআই, ও মাই গড, এআই গান গায়টা বাইর করে দিচ্ছে, গান লেখেও নাই, শুরু করে নাই, কিছুই করে নাই, এটা বলে ওর গান, এআই। ওই গান আবার সনি মিউজিক আবার কিনে নিয়ে, ওইটার রাইটস আবার কিনে নিচ্ছে, এই অবস্থা। আর ওই সময় আমাদের যেই পরিমাণ কষ্ট করতে হয়েছে একটা গান বানাইতে গিয়ে, আমরা গিটার বাজানো শিখতে পারি না, আমি কোনো টিচার পাই নাই লাইফে যে আমি বেস গিটার শিখবো, বেস গিটার টিচার পাই নাই জীবন। বেস গিটার এক ফ্রেন্ডের কাছ থেকে, আচ্ছা এই তুই কি বাজাইতেছোস বা তুমি কি বাজাচ্ছ, আচ্ছা আমি এটা বাজাইতেছি, তুই কি বাজাইতেছোস, আমি এটা বাজাইতেছি, দুজনে এক্সচেঞ্জ করতেছি কোনো মতে, মানে এরকম সিচুয়েশন আর কি। মানে শিখাটাই আমাদের জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার ছিল। তার মধ্যে আবার গান লেখা শুরু করা, অনেক কষ্ট করতে হয়েছে, অনেক সময় দিতে হয়েছে, অনেক বেশি এফোর্ট দিতে হয়েছে আমাদের, অনেক বেশি এফোর্ট দিতে হয়েছে। এই বসে রেকর্ডিংয়ে চাপ দিলাম, রেকর্ড হয়ে গেল, না ওইটা না। এই আমার এখনো মনে আছে, নির্বোধ নামে আমাদের অর্থিনের একটা গান আছে, ওইটা রেকর্ড করার সময় বেশ বাজাইতে মাঝখানে খুব কঠিন একটা জিনিস আসে, বাজাতে ঠাস করে রেকর্ডিংয়ে চাপ দেওয়া, স্ল্যাপটপ করে অনেক কঠিন একটা স্ল্যাপটপ বাজারে ঠাক করে আবার চাপ দিয়ে আবার রেকর্ড সুইচ অফ করতে হতো, একলা করতেছি, মানে বাজানোর মাঝখানে, তালের মাঝখানে ঠাক করে দিয়ে আবার অফ করা, এইভাবে রেকর্ড করতে হচ্ছে। যদি ভুল হয় আবার করতে হচ্ছে, কজ যদি আমি ওইটার পরে চলে যাই তাহলে আমার পরের জিনিসটা ডিলিট হয়ে যাবে। মানে
এই ধরনের জিনিসপত্র আমরা ফেস করছি, আমরা অনেক কিছু ফেস করছি, অনেক কষ্ট করতে হচ্ছে। সো কষ্টের ফল ভালো হবেই, কষ্টের ফল ডিফারেন্ট হবেই। এখন কষ্টটা একটু কম আর কি। এখন আমরা বিশেষ করে আমার কমপ্লেন এখন লিরিক নিয়ে, মানে আমার এটা পার্সোনাল কমপ্লেন। লিরিকের শুরু আছে, লিরিকের শেষ নাই, শেষ থাকতে হবে। মানে আমরা শেষে কি হইলো অ্যাকচুয়ালি, কাহিনীটা কি আমার বুঝতে হবে আর কি। আমি হাফ বুঝা আমি গান শেষ করতে চাই না। সো ডেফিনেটলি এটা একটা জাস্ট ফেস যাচ্ছে, এই ফেস চেঞ্জ হবে। বিকজ এটা বাংলাদেশের মিউজিশিয়ানদের দোষ না, এটা পুরো ওয়ার্ল্ডের মিউজিশিয়ানদের অবস্থা। পুরো ওয়ার্ল্ডে মিউজিক এখন সাফার করতেছে, একটা একটা টার্মোয়েলের ভিতর দিয়ে যাচ্ছে, একটা খারাপ একটা সময় দিয়ে যাচ্ছে। সো এটা খালি বাংলাদেশের মিউজিকের কথা বলবো না, সব জায়গা দিয়ে একটা কেমন জানি যাচ্ছে। এআই এর যুদ্ধটা জয় করব, তারপরে হয়তো আবার সব কিছু ঠিক হবে। এই দিক দিয়ে আমরা ভয়ঙ্করভাবে সফল সফল বিকজ আজকে স্টেডিয়ামে 35,000 লোকের সামনে মাইক উল্টাই দিছি। এটা আমার কনসার্ট হয়েছে, মাইক উল্টাই দিছি, ঘুরাই দিছি অডিয়েন্সের দিকে। আমি একটা ওয়ার্ড গাইনি, নট এ সিঙ্গেল ওয়ার্ড আই আটার। পুরা গান 35,000 লোক গাইছে, গাওয়ার পরে মাইক আবার ঘুরে নিচ্ছি। সো এটা আমি আমার গান দিয়ে এক্সাম্পল দিচ্ছি, কিন্তু আমি মিউজিক সিনারিওটার কথা বলছি। 35,000 লোক গান গাইতেছে, সিঙ্গারের গান গাইতে হয়। সো আমরা সফল, আমরা অনেক দূর আগে গেছি। আমাদের আরেকটু কষ্ট করতে হবে, একটু কষ্ট করতে হবে। মিউজিক সিনারিওর অবস্থা এখন একটু খারাপ। এখন মিউজিক সিনারিওর অবস্থা আগের মতন নাই। এটা বাংলাদেশের কথা বলছি না, পুরো আমি পৃথিবীর কথা বলতেছি। মিউজিক সিনারিও সাফার করতেছে। একটা জিনিস ভাইরাল হয়, 20 মিলিয়ন হয়, তারপরে 3 মাস পরে ওই গানটার কথা জিজ্ঞেস করলে নাম বলতেই পারে না। মিউজিক তো এরকম হওয়ার কথা না, মিউজিক তো এখানে থাকার কথা। এটা আমার এখানে থাকবে, এটা 20 বছর পরেও আমার এখানে থাকবে। আমাকে এখনও অনেকে কল দেওয়া বলে যে আমি রাত্রেবেলা, সুমন ভাই ছোটোবেলা থাকতে এপিটাফ শুনতে শুনতে বড় হয়েছি, ওকলাহোমায় থাকে, রাত্রেবেলা বাচ্চাদের যখন ঘুম পাড়াইতে দিয়া আমি এই বারান্দায় গিয়ে বসি, আমি আমার ফোনে এপিটাফ ছাড়ি, কানের মধ্যে দেওয়া, এখন এপিটাফ শুনি। এইটা হচ্ছে গিয়া অ্যাচিভমেন্ট। স্কুলে থাকতে এপিটাফ শুনছে, এখন এপিটাফ শুনে বাচ্চাদের ঘুম পাড়াইতে গিয়ে ওই গান নিত্য সো গান তো এইভাবেই টাচ করার কথা। গান তো 20 মিলিয়ন শুনার পরে 3 মাস পরে ভুলে যাওয়ার কথা না। 3 মাস পরে যদি ভুলে যায় তাহলে এটা আর্ট ফর্ম, এটা কেমনে হইলো? মোনালিসা যদি তিন মাস দেখে বা 6 মাস দেখে যদি মানুষজন ভুলে যেত, তারপর যদি বলতো যে এই মেয়ে কে, তাহলে এটা আর্ট ফর্ম হইলো না তো। সো এই জিনিসটাতে আমাদের একটু ল্যাকিং আছে। এখন এইসব জিনিসই বেশি হইতেছে, ভাইরাল একটা ব্যাপার আসছে। এটা খালি মিউজিক না, এটা পুরা আমাদের সোসাইটির সাথে মিশে গেছে জিনিসটা। স্বপ্নচূড়া অ্যালবামে এপিটাফ গানটা আসে, এবং আসার স্টোরিটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে স্টুডিওতে আমি বসেছিলাম এবং নেমেসিসে নন্দিত নামে একটা গিটারিস্ট ছিল, তখন বাজাতো অনেক আগে। নন্দিত ছিল, সে একটা অ্যাকোস্টিক গিটার নিয়ে টুংটাং করছিল, আর আমি বসেছিলাম, আমরা আড্ডা দিচ্ছিলাম। খালেদ ভাই এসে বললো যে শোন ভাই, এরকম ওই টনি তো একটা মিক্সড অ্যালবাম বাই করতেছে, স্বপ্নচূড়ার নাম, ওইটাতে আপনাদের একটা গান দিতে হবে। আমি বলছি না, আমি গান টান দিতে পারবো না। আমি তখন আর অত গান দিই না। বললাম শোন ভাই প্লিজ, এইটার মধ্যে একটা গান দেন, একটা গান লাগবে, এটাই হয়ে যাবি। আমি বললাম যে আচ্ছা, আমি তাহলে 2-4 দিন পরে দিতেছি। বলে যে কালকে ডিজাইন হয়ে গেছে, আজকে রাতে প্রেসে ডিজাইন যাবে, সো লিরিকটা লাগবে। আমি গানই বানাইনি, আমি লিরিক দেবো। আপনি তো পারেন, শোন ভাই আপনি করে দেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার একটু বসেন, আমি আসতেছি বলে আমি ড্রয়িং রুমে চলে গেলাম। তাদের স্টুডিও বসায় ড্রয়িং রুমে গিয়ে বসে আমি হাতে কাগজ কলম নিয়ে কি মনে করে চিন্তা করতে করতে আমার মাথায় তখন আসলো যে আমি একটা অ্যান্টাই ওয়ার গান লিখবো, অ্যান্টি ওয়ার,
যুদ্ধ বিরোধী একটা গান লিখবো আর কি। এটা চিন্তা করে আমি, কিন্তু আমার লেখার স্টাইল তো অন্যরকম। সো বৃষ্টি নেমেছে আজ আকাশ জুড়ে, হাঁটছি আমি মেঠো পথে, আমি অন্যভাবে আমার স্টাইলের গানটা লিখেছি। সো একটা সোলজারের স্টোরি আর কি। একটা সোলজার, সে যুদ্ধ শেষ করে এসে দেখে যে তার প্রিয়জন নেই, সে মারা গেছে, এবং একটা কৃষ্ণচূড়া ফুলের গাছের নিচে তার কবর, এবং কবরের মধ্যে লেখা আছে যে, মানে প্রথমে সে বলছিল যে তুমি তো দিয়েছিলে মনে কৃষ্ণচূড়া ফুল, আর কবরের এপিটাফের মধ্যে লেখা ছিল যে আমি তো দিয়েছিলাম তোমায় কৃষ্ণচূড়া ফুল, মানে আমি তো তোমাকে দিছিলাম, তুমি তো বলছিলে যে তুমি আসবা, কিন্তু তবে কেন আমি চলে গেলাম তোমায় ছেড়ে বহুদূর। সো ওইটাই যে যুদ্ধ জিনিসটা যে কতটা খারাপ, এটা বোঝানোর জন্য। গানটা অবশ্য যুদ্ধবিরোধী গান হিসেবে হিট করে নাই একেবারেই, এটা একটা বিরহের গান হিসেবে মারাত্মকভাবে হিট হয়। তো যেটাই হোক, ইউজুয়ালি জি সিরিজে এই মিক্সড অ্যালবামগুলো বের হতো। জি সিরিজের মিক্সড অ্যালবাম বের হবে মানেই হচ্ছে গিয়ে 1 নম্বর গান থাকবে অর্থহীনের, প্রথম গান হবে অর্থহীনের গান, তারপরে অন্য যে কারো গান আসতে পারে, প্রথম গান হবে অর্থহীনের গান। আমি যেই দিন গেলাম অ্যালবামটা রিলিজ হলো, ওই দিন অ্যালবামের রিলিজের সময় গিয়ে দেখলাম যে 1 নম্বর গান হচ্ছে গিয়া ব্ল্যাকের গান, ব্ল্যাক ফিচারিং এলিটা, সে যে বসে আছে একটা রিমেক ভার্সন। ওইটা দেখে আমার খুব হাসি আসলো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আজকে অর্থনীতিকে নামাই দেওয়া হয়েছে 1 স্টেপ নিচে, ওকে ফাইন, ঠিক আছে। আমি খাল ভাইরে বললাম যে খাল ভাই আমাদের গান 2 নম্বরে, আচ্ছা ঠিক আছে ওকে ফাইন, এটা দেখা যাবে, গান 2 নম্বর আসছে, এটা দেখা যাবে কোন গান কোথায় যায়। এবং এপিটাফ গানটা স্বপ্নচূড়াকে আজকে এই জায়গায় নিয়ে গেছে, এটা আমি লিখে দিতে পারি। এপিটাফ গানটা স্বপ্নচূড়াকে আজকে এই জায়গায় নিচ্ছে, এবং আমাদের 2 নম্বরে রাখলেও আমাদের আটকাতে পারেনি। এটা আমি গর্বের সাথে বলতে পারি, আমি ব্র্যাক করতেছি না, যেটা সত্যি এটাই বলতেছি। সো এপিটাফ গানটা আমরা রিলিজ হওয়ার বোধহয় 8-10 বছর পরে বোধহয় পারফর্ম করছি লাইভ, এর আগে আমরা লাইভও পারফর্ম করিনি। সো গানটা করার পরে হঠাৎ করে যখন দেখি যে মানুষের এরকম রিয়াকশন, ইভেন মানুষজন কাঁদতেছে আমাদের চোখের সামনে, তখন ব্যান্ড মেম্বারদের বললাম যে দেখছো এই গান অ্যাকচুয়ালি এখন আর আমাদের ছাড়া যাবে না, এই গান করে যেতে হবে আমাদের। তারপর থেকে এপিটাফ গানটা আমরা রেগুলারলি করি। এটাই এপিটাফের স্টোরি, এবং এপিটাফ এইভাবেই চলবে আর কি, মোস্ট লাইকলি সারা জীবন, অর্থহীন যতদিন আছে। হাওয়াইং গিটার বাজানো, হাওয়াইং গিটার থেকে স্প্যানিশ গিটারে যাওয়া, স্প্যানিশ গিটার থেকে বেস গিটারে যাওয়া, তারপর সিঙ্গার হওয়া, তারপর ব্যান্ড ফর্ম করা, নিজের ব্যান্ড ফর্ম করা, অন্য ব্যান্ডে জড়ানো, নিজের ব্যান্ড বানানো। এর মাঝখানে আমি অনেকবার অসুস্থ হই, আমার ক্যান্সার হয়, মাল্টিপল ক্যান্সার হয়, সেখান থেকে বের হয়ে আসা, অ্যাক্সিডেন্ট করা, অ্যাক্সিডেন্টে আমার আমার গায়ে এখন 15টা স্ক্রু লাগানো, এই অবস্থায় আমি চলি। এই এত কিছুর মধ্যে একটা জিনিস আমি কখনো হারাই নাই, সেটা হচ্ছে আমাদের ফ্যান। আমার ফ্যান, এরা সবসময় আমার সাথে ছিল, সবসময় আমার সাথে থাকছে। আমি মাঝখানে 4 বছর বিছানা থেকে উঠতে পারি নাই, 4 বছর অর্থহীন কোনো পারফরমেন্স করে নাই, কিচ্ছু করে নাই, সিনে ছিল না, কিন্তু এরা জীবনে আমাকে ভুলে নাই, আমার জন্য দোয়া করছে। সো এই যে এই মিউজিকের এই পথ চলায় আমার সাথে যে আপনারা যারা ছিলেন, এরা আমি আপনাদের বলতেছি, আমার শ্রোতাদের বলতেছি, আমার ফ্যানদের বলতেছি, আমার অদ্ভুত সেই ফ্যানদের বলতেছি যে আপনাদের ভালোবাসা মানে কিভাবে দিব, কতখানি দিব, এটা আমি অ্যাকচুয়ালি জানি না। এটা আমি কোনো হিসেব করে বের করতে পারি নাই, আজকেও পারবো না, এখনও পারবো না। অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা আপনাদের জন্য।